আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমার হচ্ছে এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্র বায়োলজি বেসিক টু প্রো 2.0 কোর্সে তোমাকে স্বাগতম। আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে বেসিক ক্লাস কমপ্লিট করেছি। তারপর হচ্ছে প্রিভিয়াসের যত বোর্ডের এমসিকিউ কোশ্চেন আছে সেগুলো হচ্ছে সলিউশন করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বিগত বছরের, মানে হচ্ছে 2025 সালের এবং 2023 সালের যে হচ্ছে এই দ্বিতীয় অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষায় আসছে, এই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। এগুলো হচ্ছে একটু উদ্দীপকগুলো ধরার চেষ্টা করব, কিভাবে উদ্দীপক থেকে কোশ্চেনগুলো আনসার করা হয়। যদিও বেসিকের মধ্যে আমরা যে আলোচনা করেছি, এই বেসিকের ভিতর থেকে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের খুঁটিনাটি আমরা আলোচনা করেছি, যে কিভাবে তুমি আনসার করবে, চিত্র দিবে কি দিবে না, চিত্রটা কিভাবে আঁকবে, কিভাবে ইন্ডিকেট করবে, চিত্র দেখে দেখে কিভাবে বর্ণনা দিবে, সবই কিন্তু আমরা কিন্তু শিখেছি। জাস্ট হচ্ছে আমরা শুধু ধরিয়ে দিব যে এই কোশ্চেনটা এটার কথা বলছে, এখানে এটার কথা বলছে, এই বিষয়গুলোই জাস্ট হচ্ছে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে হচ্ছে যে আমরা সৃজনশীল প্রশ্ন পড়ব, আর হচ্ছে এই দ্বিতীয় অধ্যায় থেকে যে কয়টা সৃজনশীল আলোচনা করব, আশা করি এর ভিতর থেকেই তুমি কমন পাবা। ঠিক আছে, এর বাইরে থেকে কোশ্চেন হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। মোটামুটি এই যে কয়টা কোশ্চেন আলোচনা করা হবে, এই কয়টার ভিতর থেকে মোটামুটি এই কয়টা কোশ্চেন সম্বন্ধে তোমার একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই মোটামুটি সৃজনশীল নিয়ে আর কোনো কি নাই, প্যারা নাই। সো আমরা শুরু করতেছি। প্রথমে হচ্ছে ঢাকা বোর্ড 2025। ঢাকা বোর্ড 25, দেখো উদ্দীপকটা দেখার চেষ্টা করো। 2n 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 থেকে nn হয়েছে, আবার an থেকে nn হয়েছে। তো এখানে সিম্পলভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি কোষ বিভাজন হবে। একটা হচ্ছে বিভাজন ই, এটা হচ্ছে মাইটোসিস বিভাজন। এটা কি বিভাজন? এটা অবশ্যই মাইটোসিস বিভাজন। আর বিভাজন এফ, এটা দ্বারা আমরা বুঝতেছি এটা হচ্ছে মিওসিস বিভাজন। তো উদ্দীপক দেখে কিভাবে আমি বুঝবো কোনটা মাইটোসিস আর কোনটা মিওসিস? অবশ্যই কোষের সংখ্যা বিবেচনা করে হবে না। যেমন এখানে একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছে, এই যে একটা থেকে দুইটা হয়েছে, এখানে হচ্ছে একটা থেকে চারটা হয়েছে। তুমি যদি এভাবে হিসাব করো তাহলে তাহলে কিন্তু হবে না। দেখো, যেমন এরকম হতে পারে 2n, এ একটা কোষ, এখান থেকে দুইটা কোষ হইলো, এটা হচ্ছে 2n, এটা হচ্ছে 2n, এখান থেকে আবার দুইটা হয়েছে, 2n হয়েছে, 2n হয়েছে, এখান থেকে দুইটা হলো 2n 2n। এখন তোমাকে বলছে যে এইটা কোন কোষ বিভাজন। এখন তুমি তো দেখলা যে এখানে একটা কোষ থেকে চারটা কোষ হয়েছে, অতএব এটা মিওসিস বিভাজন না, তাইলে হবে না। তো এইটা কোন কোষ বিভাজন, এটা যদি হয়, যেমন ধরো সিম্পলভাবে এরকমও দিতে পারে, যেমন এই যে 2n আছে, জাস্ট এই যে এরকম দিয়ে দিছে n, এরকম এরকম দিয়ে দিছে n, 2n থেকে n হয়েছে, এটা কোন বিভাজন? এখন তুমি বলতে পারো যে একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছে, অতএব এটা মাইটোসিস বিভাজন, কিন্তু তাইলেও কিন্তু হবে না, ভুল হবে। এটা এটা যদিও একটা থেকে দুইটা হয়েছে, তবুও এটা হচ্ছে মিওসিস বিভাজন। আর যদিও এখানে একটা থেকে চারটা হয়েছে, এরপরও এটা হচ্ছে কি বিভাজন? মাইটোসিস বিভাজন। তাহলে কিসের উপর ভিত্তি করে আমি বুঝবো যে মাইটোসিস না মিওসিস? আমি দেখব ক্রোমোজোম সংখ্যা। এই যে এখানে 2n থেকে n হয়েছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে, অতএব এটা মিওসিস বিভাজন। এখানে 2n থেকে যে কোষগুলো তৈরি হয়েছে সবই 2nই আছে, ক্রোমোজোম সংখ্যা সমান আছে, অতএব এটা হচ্ছে কি বিভাজন? মাইটোসিস বিভাজন। আমরা অবশ্যই এভাবে চিন্তা করব যে কি হয়েছে, আমরা ভিতরে ক্রোমোজোম সংখ্যা দেখব, সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা নির্ধারণ করব যে কোনটা মাইটোসিস আর কোনটা মিওসিস। অবশ্যই এটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। তাহলে এই যে প্রথম যেই চিত্রটা দিছে উদ্দীপকের মধ্যে, বিভাজন ই, এখানে 2n থেকে 2n 2n দুইটা কোষ হয়েছে, অতএব এটা ক্লিয়ার, এখানে কোনো জটিলতা দেখেনি, সিম্পলভাবে এটা হলো মাইটোসিস। আর 2n থেকে n হয়েছে, তো আমরা জানি যে মিওসিস বিভাজনের ক্ষেত্রে আমরা কি জানি, মিওসিস বিভাজন হচ্ছে দুইটা ধাপে হয়, একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। প্রথমে হচ্ছে 2n থেকে দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হবে, যে 2n থেকে n হবে, ক্রোমোজোম সংখ্যা প্রথমে অর্ধেক হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটার মধ্যে এটা হলো মিওসিস, এটা হলো মিওসিস 1, মিওসিস 1। আর মিওসিস 2 এর মধ্যে কি হয়, এই মিওসিস 2 যেটা, এটা হলো মাইটোসিসের অনুরূপ ধাপ, মাইটোসিসের অনুরূপ ধাপ। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিওসিস 2, রাইট? তাহলে এইটা মিলেই হচ্ছে এটা কি, টোটালটা মিলে হচ্ছে মিওসিস 1 মিওসিস 2, দুইটা মিলেই হচ্ছে কি মিওসিস বিভাজন। অতএব হচ্ছে যে আমরা এখান থেকে একেবারে পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে আমরা নির্ধারণ করতে পারলাম
যে কোনটা কোন বিভাজন হবে। তাহলে হচ্ছে যে আমাদের এখানে এটা হলো মাইটোসিস বিভাজন, এটা হচ্ছে মিওসিস বিভাজন, তার ভিতরে এটা মিওসিস 1 মিওসিস 2। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমার কোশ্চেন আমরা দেখব প্রদত্ত বিভাজন ই। তাহলে ই বিভাজন কোনটা? ই বিভাজন হচ্ছে কি বিভাজন? এটা হচ্ছে মাইটোসিস বিভাজন। এটা হচ্ছে মাইটোসিস মাইটোসিস বিভাজন। এটা হচ্ছে কি বিভাজন? মিওসিস বিভাজন। মিওসিস বিভাজন। তাহলে মাইটোসিস বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র বিদ্যমান থাকে? কোন ধাপে স্পিন্ডল যন্ত্র বিদ্যমান থাকে? ধাপসমূহ চিত্র সহ বর্ণনা করো। এখানে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল। আমরা যদি মাইটোসিস বিভাজনের টোটাল 5টা ধাপ যদি আমরা দেখি, প্রোফেজ, প্রোমেটাফেজের মধ্যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, মেটাফেজের মধ্যে বিদ্যমান থাকে, অ্যানাফেজের মধ্যে বিদ্যমান থাকে, টেলোফেজের মধ্যে বিলুপ্ত হয়ে যায়, রাইট? এখানে দেখো তাহলে স্পিন্ডল যন্ত্র আমরা কোথায় কোথায় পাই? আমরা প্রোমেটাফেজে পাই, মেটাফেজে পাই, অ্যানাফেজে পাই, 3টা ধাপে পাই। এই 3টা ধাপের বর্ণনা এক্স্যাক্টলি আসলে এখানে অনেকেই বলছে যে 3টা ধাপের বর্ণনাই দিতে হবে, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখানে টোটাল 2টা ধাপের বর্ণনার কথা বলছে। কারণ হচ্ছে প্রোমেটাফেজের মধ্যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হইল মাত্র, ঠিক আছে? আর মেটাফেজের মধ্যে বিদ্যমান থাকে, অ্যানাফেজের মধ্যেও বিদ্যমান থাকে, টেলোফেজের মধ্যে স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায়। অতএব এখানে বিদ্যমান থাকে বলতে 2টা ধাপের কথা এখানে বোঝানো হচ্ছে। একটা হলো মেটাফেজ ধাপ আর একটা হচ্ছে অ্যানাফেজ ধাপ। এই 2টা ধাপের বর্ণনা হচ্ছে আমাকে দিতে হবে। এই 2টা ধাপের বর্ণনা দিব। তাহলে দেখো আমরা যখন বেসিক ক্লাস করেছি তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে মেটাফেজ এবং হচ্ছে অ্যানাফেজ এগুলো ধাপের বর্ণনা কিন্তু আমরা খুব ভালোভাবে কি করি, আমরা চিত্র আঁকা শিখছি, চিত্র দেখে দেখে ইন্ডিকেট করা শিখছি, সেই অনুযায়ী কি করছি, বর্ণনা দেওয়া শিখে ফেলছি। সো আমরা এখানে কি করব, জাস্ট কোয়েশ্চেনটা আমরা ধরায় দিলাম যেটা আমরা জানি, সরাসরি অবশ্যই আমরা কি করব, চিত্র আঁকবো। এই যে আমরা অবশ্যই কি করব, চিত্র আঁকবো, সিম্পলভাবে চিত্র আঁকবো। তো আমরা তো চিত্র আঁকা খুব ভালোভাবে চিত্র আঁকা শিখছি। এই যে দেখো জাস্ট কত সিম্পলভাবে আমি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমি কি করি, এই যে মেটাফেজ ধাপের চিত্র আঁকা শেষ করে ফেললাম। জাস্ট এখানে শুধু ক্রোমোজোমগুলো বসায় দিলেই তো হলো, ক্রোমোজোমগুলো বসায় দিলেই হলো। এই তো, এই হলো মেটাফেজ ধাপ, রাইট? সো এটা নিয়ে টেনশন নাই। এখন ঘ নাম্বার প্রশ্নটা দেখবো। তাহলে ঘ নাম্বার হইলো, এখন ঘ নাম্বারটা দেখবো যে ক্রোমোজোমে, তার মানে এখানে কি আমরা বলবো, এখানে মূলত আমরা মেটাফেজ এবং অ্যানাফেজ এই 2টা ধাপের বর্ণনা দিব। তো কেউ যদি 3টা ধাপের বর্ণনা দাও তাহলে কোনো সমস্যা নাই, তুমি যদি সময় থাকে, বাট 2টা ধাপের বর্ণনা দিলে এটা ক্লিয়ার করে দিতে হবে। যেহেতু প্রোমেটাফেজের মধ্যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় এবং হচ্ছে টেলোফেজ ধাপের মধ্যে স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায়, অতএব মাইটোসিস বিভাজনের মাঝের যে 2টি ধাপ মেটাফেজ এবং অ্যানাফেজ, এই 2টি ধাপের মধ্যে স্পিন্ডল যন্ত্র বিদ্যমান থাকে। অতএব এই 2টি ধাপের বর্ণনা নিচে দেওয়া হলো, নিচে দেওয়া হলো। এই যে বিদ্যমান, এই কথাটা কিন্তু এখানে নোটেড। এরপরে তুমি মেটাফেজের চিত্র দিয়ে বর্ণনা দিবা, অ্যানাফেজের চিত্র দিয়ে বর্ণনা দিবা, কাহিনী শেষ। আচ্ছা, এরপরে দেখো ঘ নাম্বার, ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায় বিভাজন ই এবং বিভাজন এফ এর পরস্পর নির্ভরশীলতা সম্পর্কে বিশ্লেষণ করো। এটা একটু ভালো করে মনোযোগ দাও যে ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায় বিভাজন ই, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। বিভাজন ই মানে মাইটোসিস এবং মিওসিস, এফ মিওসিস মানে মাইটোসিস এবং মিওসিস কিভাবে নির্ভরশীল, ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায় মাইটোসিস এবং মিওসিস কিভাবে নির্ভরশীল, এটা হচ্ছে আমরা এখন আনসার করার চেষ্টা করব। দেখো ভালো করে দেখো যে ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায় মাইটোসিস এবং মিওসিস কিভাবে ভূমিকা রাখে। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে একটা শিশু কিভাবে তৈরি হয়, জাইগোটের মাধ্যমে। তাইলে এখানে মাইটোসিস করে এই যে বাবার টুয়েন বিশিষ্ট একটা দেহকোষ, মায়ের টুয়েন বিশিষ্ট একটা দেহকোষ, জনন মাতৃকোষ, এগুলোর মধ্যে যখন মিওসিস বিভাজন হয়, কি বিভাজন, মিওসিস বিভাজন, মিওসিস 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 বিভাজন হলে কি হবে, গ্যামেট তৈরি হবে, গ্যামেট তৈরি হবে। এটা হচ্ছে কি গ্যামেট, গ্যামেট তৈরি হলো, গ্যামেট, মিওসিস বিভাজনের মাধ্যমে গ্যামেট তৈরি হলো। এখন আবার কি হবে, এই পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট দুটো একত্রিত হয়ে কি হবে, দুটো একত্রিত হয়ে এই যে জাইগোট তৈরি হবে। এটার নাম কি, এটা হচ্ছে জাইগোট, এটা হচ্ছে জাইগোট। এখন জাইগোটের মধ্যে পর্যায়ক্রমিকভাবে কি বিভাজন হবে, মাইটোসিস বিভাজন চলতে থাকবে। কি বিভাজন চলতে থাকবে, মাইটোসিস বিভাজন চলতে থাকবে। তাহলে মাইটোসিস বিভাজন চললে কি হবে,
এই যে একটা কোষ, একটা যে জাইগোটের মধ্যে বাড়ে, একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা হবে, চারটা থেকে আটটা হবে, এভাবে অসংখ্য হইতে থাকবে এবং কি হবে, নতুন আর একটা শিশুর সৃষ্টি হবে, নতুন শিশুর সৃষ্টি হবে এবং একসময় ভূমিষ্ঠ হয়ে সে কি করবে, আবার তার ভিতরে কি এই যে গ্যামেট তৈরি হবে, সে আবার নিষেকে অংশগ্রহণ করবে। তাহলে এই যে ঘ নাম্বার প্রশ্নটা, ঘ নাম্বার প্রশ্নের যদি আমি আনসার করি, তাহলে যে এখন যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা আমরা উঠায় দিয়ে পরে জাস্ট এই কথাটা আমরা বলবো, এই জিনিসগুলো একটু সাজায় বলবো যে যে মিওসিসের ভূমিকা কি। মিওসিসের মাধ্যমে কি হয়, মিওসিসের মাধ্যমে গ্যামেট তৈরি হয়, পুরুষের দেহে পুং গ্যামেট এবং স্ত্রীর দেহে স্ত্রী গ্যামেট। সেখানে ক্রোমোজোম সংখ্যা কি হয়, অর্ধেক হয়ে যায়। 2n বিশিষ্ট যে দেহকোষগুলো আছে, জনন মাতৃকোষগুলো আছে, এগুলোর মধ্যে মিওসিস বিভাজন হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। আবার কি হয়, এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, পুরুষের দেহের গ্যামেট এবং স্ত্রী দেহের গ্যামেট, দুইটা গ্যামেট কি নিষেক প্রক্রিয়ার মাধ্যমে জাইগোট গঠন করে। এই জাইগোটের মধ্যে যখন আবার মাইটোসিস বিভাজন হয়, তখন সমগুণ সম্পূর্ণ কোষ তৈরি হইতে থাকে। কি হয়, সমগুণ সম্পূর্ণ কোষ তৈরি হইতে থাকে এবং হচ্ছে ভ্রূণের সৃষ্টি হয়, ভ্রূণ থেকে নতুন শিশুর জন্ম হয়। আবার তাইলে আবার শিশুর মধ্যে মিওসিস বিভাজনের মাধ্যমে কি হয়, আবার গ্যামেট তৈরি হয়, এভাবে পর্যায়ক্রমিকভাবে এই চক্রটা চলতে থাকে, রাইট। এখন বলছে, এখন আমরা কোশ্চেনের সাথে একটু মিলাই যে ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায় মাইটোসিস এবং মিওসিসের বিভাগ। দেখো তো, এই যে ক্রোমোজোম বাবা ছিল, এটা ছিল বাবা, এটা ছিল বাবা, এটা ছিল মা, বাবা এবং মা, তার ভিতরে ক্রোমোজোম সংখ্যা কি ছিল, 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, রাইট। আবার যে নতুন যে শিশু হলো, নতুন যে শিশু হলো, এই শিশুর যে দেহের যে ক্রোমোজোম সংখ্যা, দেহকোষ, সেটাও কি 2n। তাহলে কি থাকলো, পর্যায়ক্রমিকভাবে মাইটোসিস এবং মিওসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা কি থাকলো, এই যে ক্রোমোজোমের ভারসাম্য, এটা মূল প্রশ্নটা কি, যে ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায়, ক্রোমোজোমের ভারসাম্যটা রক্ষা হলো। তো পক্ষান্তরে যদি হচ্ছে এই মিওসিস বিভাজন বা মাইটোসিস যে কোনো একটা যদি না থাকতো, ধরো মিওসিস বিভাজন যদি না থাকতো, তাহলে কি হইতো, তাহলে যে বাবা হচ্ছে 2n, তাহলে কি হইতো আমরা একটু দেখি, এটা একটু অন্য কালার দিয়ে দেই। বাবা হচ্ছে 2n, মা হচ্ছে 2n, তাদের মধ্যে গ্যামেট হইতো 2n কইরা, 2n মিলে যে জাইগোট যেটা হইতো এটা হলো 4n। তাহলে বাবা হচ্ছে 2n, সন্তান হলো 4n, বা এর যে যদি এই সন্তান যদি 4n হয়, তার বউ হবে 4n মিলে আবার কি হবে, 8n হবে, 8n হবে। তার মানে আস্তে আস্তে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে, ক্রোমোজোমের যে ধ্রুবক, আমার ভিতরে যে 23 জোড়া ক্রোমোজোম, আমার সন্তানের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম, তার সন্তানের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম, এই যে ভারসাম্যটা কি হবে, নষ্ট হয়ে যাবে। ক্রোমোজোম সংখ্যার ভারসাম্য নষ্ট হয়ে যাবে যদি মিওসিস বিভাজন না থাকে। জাস্ট এটাই একটু গুছিয়ে লেখা। অবশ্যই এই আনসার যখন আমরা করব, এই যে ক্রোমোজোমের ভারসাম্য রক্ষায় যে মাইটোসিস এবং মিওসিসের যে নির্ভরশীলতা, অবশ্যই যে স্ট্রাকচার এখন যেটা দেখতে পাচ্ছ এটা দিয়ে দিবা। এই স্ট্রাকচার থাকলেই তুমি 4-এ 4 পাবা, কিন্তু যদি এই স্ট্রাকচার না থাকে তাহলে কিন্তু ফুল মার্কস দিবে না, তাহলে 3 দিবে, 1 মার্ক কাটবে। এই জন্য এটা মাথায় রাখবে, এটা যেন থাকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। এ কোষ বিভাজন, একটা কোষ বিভাজনের কথা বলছি, সেটা হচ্ছে এ কোষ বিভাজন। এটা মাতৃকোষ হচ্ছে 2n, অপত্য কোষ হচ্ছে 2n। এই যে দেখো, 2n বিশিষ্ট কোষ থেকে 2n বিশিষ্ট কোষ সৃষ্টি হয়েছে, অতএব এই বিভাজনটা কি কোনো সংখ্যা কিন্তু বলে না যে কয়টা থেকে কয়টা হয়েছে, এটা আমার দরকারও নাই। 2n থেকে 2n হয়েছে, তার মানে এটা হচ্ছে মাইটোসিস। তাহলে এ কোষ বিভাজনটা হচ্ছে কি মাইটোসিস। বি কোষ বিভাজন, মাতৃকোষ হচ্ছে 2n, অপত্য কোষ হচ্ছে n। এই যে মাতৃকোষ হচ্ছে 2n, অপত্য কোষ হচ্ছে n, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, অতএব এটা হচ্ছে কি বিভাজন, মিওসিস বিভাজন। এটা হচ্ছে মিওসিস বিভাজন। আচ্ছা, এখন আমরা একটু কোশ্চেনের দিকে লক্ষ্য করব যে উদ্দীপকের এ দ্বারা নির্দেশিত কোষ বিভাজনের মাধ্যমে, গ নাম্বার প্রশ্ন, এ দ্বারা মানে কি মাইটোসিস। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোজোম মেরুমুখী হয়, ক্রোমোজোম কি হয়, মেরুমুখী হয়, তার চিত্র অঙ্কন করো, শুধু চিত্র, বর্ণনা চায় নেই। তাহলে ক্রোমোজোম মেরুমুখী হয় কোন ধাপে, প্রোফেজ ধাপের মধ্যে ক্রোমোজোম মোটা খাটো হয়, স্পিন্ডল জটলা খুলে যায়। প্রোমেটাফেজ ধাপের মধ্যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়।
মেটাফেজ ধাপের মধ্যে স্পিন্ডল যন্ত্রগুলো বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে এবং মেটাফেজ ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ার 2 ভাগে ভাগ হয়ে যায়। অ্যানাফেজ ধাপের মধ্যে ক্রোমোজোমগুলো মেরুর দিকে যায়। যখন মেরুর দিকে যায় সেন্ট্রোমিয়ারগুলো অগ্রগামী, বাহুগুলা অনুগামী হয়, রাইট? তার মানে এখানে কি বলছে, মেরুমুখী হয় কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। কোন ধাপে হয়? অ্যানাফেজ ধাপে। তার মানে হচ্ছে কি করতে হবে? অ্যানাফেজ ধাপের বর্ণনা দিতে হবে। অ্যানাফেজ ধাপের বর্ণনা দিতে হবে। অ্যানাফেজ ধাপের বর্ণনা তো না, এখানে শুধু চিত্র অঙ্কন করতে বলছে। আলহামদুলিল্লাহ, খালি চিত্র আর্ট করে দিলেই হলো। তো এই যে অ্যানাফেজ ধাপের চিত্র আঁকবো সিম্পলভাবে। দেখো চিত্র কত সহজ করে আঁকা যায়। আমাদের যে বেসিক ক্লাসগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চিত্র আঁকানো শেখানো হয়েছে সিম্পলভাবে। এই যে ধরো চিত্র আঁকলাম, এই যে ক্রোমোজোমগুলো যাচ্ছে, তো এই যে ক্রোমোজোমগুলো যখন যাবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো কি, এই ক্রোমোজোমগুলো যখন মেরুর দিকে যাচ্ছে, এই ক্রোমোজোমগুলো যখন এই যে মেরুর দিকে আসতেছে, রাইট? ক্রোমোজোমগুলা মেরুর দিকে আসতেছে, হ্যাঁ, ক্রোমোজোমগুলো মেরুর দিকে যাচ্ছে। দেখো এই যে একটু ডট 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 দিয়ে দিলাম, এই তো হয়ে গেল, কোনো ঝামেলা নাই তো। তো এভাবে যখন আমি চিত্রগুলো আঁকবো, সিম্পলভাবে চিত্র আঁকার চেষ্টা করব, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে আমি কি করতে পারবো, এই যে কতক্ষণ লাগছে, কোনো বেশি সময় লাগছে? বেশি সময় কিন্তু লাগে নাই। তো এখানে দেখো এই যে মেরুগুলা, এই যে সেন্ট্রোমিয়ারগুলা মেরুমুখী, বাহুগুলা কি, এগুলা হচ্ছে অগ্রগামী, সেন্ট্রোমিয়ারগুলা অগ্রগামী, বাহুগুলা হচ্ছে অনুগামী। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে এখানে আমি যখন ক্রোমোজোমগুলা দিব, এগুলো হচ্ছে বিভিন্ন আকৃতির দিব। এই যে যেমন এটা এল আকৃতির, যে একটা বড় একটা ছোট, একটা একটু বাঁকায়া, এভাবে একটু দিব। কারণ হচ্ছে আমরা জানি যে অ্যানাফেজ ধাপের মধ্যে ক্রোমোজোমগুলো যখন মেরুর দিকে যায়, তখন এরা বিভিন্ন আকার ধারণ করে। কি আকার ধারণ করে? VLIJ আকৃতি ধারণ করে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তো এই আকারের ক্রোমোজোমগুলোকে এই যে এরকম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক এগুলো বলা হয়, রাইট? যেমন এল আকৃতির এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, ভি আকৃতির এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, এল আকৃতির এটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, তারপরে হচ্ছে জে আকৃতির এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, আই আকৃতির এটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। তো এই যে এখানে বলছে যে চিত্র আঁকতে, আমি কিন্তু চিত্র আঁকছি, তো এভাবে আমি পরীক্ষায় দিয়ে এলাম, কোনো মার্ক পাবো না। কেন? আমি ইন্ডিকেট করি না, অবশ্যই আমাকে ইন্ডিকেট করে দিতে হবে। এই যে কোষ প্রাচীর, এই যে মেরু, এই যে সেন্ট্রোমিয়ার, বাহু, এই যে এটা বিষুবীয় অঞ্চল, হ্যাঁ, এই যে স্পিন্ডল যন্ত্র, এই যে চিত্র হচ্ছে কি, চিত্র হচ্ছে অ্যানাফেজ ধাপ। তার মানে যে চিত্র, আবার দেখো সব চিত্র আঁকছি, ইন্ডিকেট করছি, কিন্তু চিত্র অ্যানাফেজ এটা লেখি নাই, তাইলেও কোনো মার্ক নাই। মাথায় রাখতে হবে, চিত্র আঁকবো পেন্সিলে, ইন্ডিকেট করবো পেন্সিলে, চিত্র অ্যানাফেজ এটাও লিখবো পেন্সিলে, সব কিছু পেন্সিল হবে, এখানে কোনো কলম ঢুকবে না। ওকে, ঘ নাম্বার কোশ্চেনটা আমরা দেখি। জীবের নতুন প্রকরণ সৃষ্টিতে উদ্দীপকের বি দ্বারা নির্দেশিত কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করো। তাইলে বি হচ্ছে কি বিভাজন? মিওসিস বিভাজন। আমরা জানি যে মিওসিস বিভাজনের মধ্যে কী হয়, তাহলে জীবের নতুন প্রকরণ সৃষ্টিতে উদ্দীপকের বি দ্বারা নির্দেশিত কোষ বিভাজনের গুরুত্ব। তাহলে নতুন মানে কি বলে, নতুন প্রকরণ সৃষ্টিতে মিওসিস বিভাজনের গুরুত্ব। এটা যদি আমরা জাস্ট কোশ্চেনটা এভাবে লিখি, সহজ ভাষায় যদি লিখি, নতুন প্রকরণ সৃষ্টিতে মিওসিস বিভাজনের গুরুত্ব, মিওসিস বিভাজনের গুরুত্ব, এটা হচ্ছে নতুন প্রকরণ সৃষ্টিতে মিওসিস বিভাজনের গুরুত্ব। এইটা হলো একেবারে সহজ সরল প্রশ্ন। তাহলে নতুন প্রকরণ যে সৃষ্টি হয়, আমরা জানি মিওসিস বিভাজনের মধ্যে কি হয়, জীবের মধ্যে বৈচিত্র্যতার সৃষ্টি হয়, এখানে ক্রসিং ওভার সম্পন্ন হয়। বাবা এবং মায়ের ভিতরে যে ক্রোমোজোমগুলো যে থাকে, এগুলোর মধ্যে অনুরূপ অংশের স্থান বিনিময় হয়। কোন ধাপে? মিওসিস 1 এর প্রোফেজ 1-এর মধ্যে 5টা উপধাপ আছে, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই যে প্যাকাইটিন উপধাপের মধ্যে যে ক্রসিং ওভার ঘটে, এবং ক্রসিং ওভার ঘটা অনুরূপ অংশের
যে তাইলে হচ্ছে এখানে আমরা যে মিওসিস বিভাজনের গুরুত্ব পড়ছি, অনেকগুলা কোশ্চেন আছে, মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্বর মধ্যে আর একটা আছে যে এটা হলো জীবের বৈচিত্র্যতা সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব, এরকম একটা কোশ্চেন আছে। তাহলে এটা হতে পারে কি নতুন প্রকরণ সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব অথবা জীবের বৈচিত্র্যতা সৃষ্টিতে মিওসিসের গুরুত্ব, যে কোনোভাবেই এই কোশ্চেনটা দিতে পারে। তাহলে মিওসিস বিভাজনের গুরুত্ব জাস্ট গুরুত্বটা একটু রিডিং করে নিবা, পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবা, এই তো হলো। এখন গুরুত্ব তো আমি তোমাকে বুঝাই দিব না, সহজ ভাষায় বলছি এই কথাগুলো যেন থাকে যে প্যাকাইটিনের মধ্যে এনে ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভার ঘটলে পিতামাতা থেকে অনুরূপ অংশের, পিতামাতা থেকে আসা ক্রোমোজোমগুলোর অনুরূপ অংশের স্থান বিনিময় হয়। এই স্থান বিনিময় হলে বৈশিষ্ট্যের মধ্যে বৈচিত্রতা সৃষ্টি হয়, মিশ্রিত হয়, জীবের মধ্যে বৈচিত্রতার সৃষ্টি হয়, নতুন প্রকরণ সৃষ্টি হয়। এই যে এই টাইপের জাস্ট গুছিয়ে বলা। এখানে যদি সম্ভব হয়, এখানে যদি তুমি ক্রসিং ওভারের চিত্র দিয়ে দিতে পারো তাহলে আরও ভালো হবে, সুন্দর হবে। যেরকম করে একটা ক্রসিং ওভারের চিত্র দিয়ে দিলা। ক্রসিং ওভারের চিত্র আঁকতে তো বেশি সময় লাগে না, চিত্র এগুলো তো তোমাদের আঁকা শেখাইছি। এই যে তো এর থেকে একটা চিত্র দিলে 15 সেকেন্ডের মধ্যে একটা চিত্র আঁকা শেষ হইল। জাস্ট এখানে দেখাই দিলা যে অনুরূপ অংশের স্থান বিনিময় হয়েছে, অনুরূপ অংশের স্থান বিনিময় হয়েছে। এই জায়গাটা হলো কি একটু ইন্ডিকেট করে দিলা যে এটা হলো কাজমা, জাস্ট চিত্র তো আমরা জানি। তো ক্রসিং ওভারের চিত্রটা এখানে দিলে এটাতে আরও ফুল মার্কস পাওয়া যাবে। সো এই টাইপের কোশ্চেন আসলে আমরা অবশ্যই চেষ্টা করব 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড মানে 30 সেকেন্ডের মধ্যে ক্রসিং ওভারের চিত্রটা দিয়ে বর্ণনা দিতে। ওকে, পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছে। দেখো এখানে কি বলছে, এখানে একটা চিত্র দেওয়া আছে, তো চিত্রটা দেখে বুঝতেছি এটা হচ্ছে একটা ক্রোমোজোম। একটা হলো ক্রোমোজোম, এই যে দুইটা বাহু আছে, এখানে দুইটা বাহু, এটা ক্রোমোজোম। চিত্র এক হচ্ছে একটা কি, একটা হচ্ছে ক্রোমোজোম। চিত্র বি হচ্ছে এখানে একটা ধাপের কথা বলা হয়েছে। তো দেখো এটা জাস্ট মিওসিস একের প্রোফেজ একের যে 5টা ধাপ পড়ছিলাম, সেটা হচ্ছে কি ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, যে 5টা ধাপ। 5টা ধাপের মধ্যে দেখো তো এই যে ক্রোমোজোমগুলো জোড়ায় অবস্থান করতেছে। তাহলে ক্রোমোজোমগুলো যে জোড়ায় অবস্থান করে, এটা কোন ধাপে? ক্রোমোজোমগুলো তাহলে ল্যাপটোটিন, জাইগোটিন এটা হলো দ্বিতীয় ধাপ। চিত্র বি হচ্ছে কোন ধাপ? জাইগোটিন। এই জাইগোটিন মানে হলো জোড়া সুতা, যে এই ধাপের মধ্যে ক্রোমোজোমগুলো জোড়বদ্ধ হয়, এই জন্য এটাকে জাইগোটিন বলা হয়। তাহলে যে জোড়া এবং ক্রোমোজোমগুলো যে জোড়বদ্ধ হয়েছে, এই জোড়বদ্ধ হওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? সিন্যাপসিস বলা হয়। জোড়বদ্ধ হওয়ার প্রক্রিয়াকে সিন্যাপসিস বলা হয়। আর যেই যে জোড়া হলো, জোড়াগুলাকে কি বলে? বাইভ্যালেন্ট বলা হয়। আর কার মধ্যে কার সাথে কার জোড়া হবে? হোমোলোগাস ক্রোমোজোমগুলার জোড়বদ্ধ হয়। হোমোলোগাস ক্রোমোজোম কি? একই ধরনের ক্রোমোজোমগুলাকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। যেমন আমার শরীরের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া। তাহলে 23 জোড়ার মধ্যে 23টা আসছে বাবা থেকে, 23টা আসছে মা থেকে। এই যে 23টা বাবা থেকে আসছে, এক একটা দেখতে এক এক রকম। এই যে 23টা মা থেকে আসছে, এক একটা দেখতে এক এক রকম। কিন্তু এখানে বাবার থেকে একটা আছে যেটা দেখতে, মা থেকে একটা আসছে, বাবা থেকে একটা, ওই একটা দেখতে সেম। ওরা জোড়বদ্ধ হবে, প্রত্যেকটার সেম করে একটা করে আছে, দেখতে একই রকম। যেমন এটা একটা মার্কার, তাহলে এরকম আর একটা মার্কার আসছে, ওই দুইটা জোড়বদ্ধ হবে। আবার একটা কলম, ওই যে ওরকম আর একটা কলম আছে, কলম দুইটা জোড়বদ্ধ হবে এরকম। তাহলে প্রত্যেকটার মতো করে একটা করে আছে, একটা বাবা থেকে একটা ছেলে একটা মেয়ে, দুইটা জোড়বদ্ধ হবে। এই যে একই আকৃতির ক্রোমোজোমগুলোকে, একই ধরনের ক্রোমোজোমগুলোকে, একই রকমের ক্রোমোজোমগুলোকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়বদ্ধ হয়েছে। তাহলে এটা হচ্ছে এটা চিত্র এ হচ্ছে ক্রোমোজোম, চিত্র বি হচ্ছে জাইগোটিন ধাপ। এখন আমরা কোশ্চেন পড়ব, গ নাম্বারের কোশ্চেন। চিত্র বি এর পরবর্তী ধাপটি বর্ণনা করো। তাহলে চিত্র বি হলো জাইগোটিন, জাইগোটিনের পরের ধাপ কি? প্যাকাইটিন। জাইগোটিনের পরের ধাপ কি? জাইগোটিনের পরের ধাপ হচ্ছে প্যাকাইটিন ধাপ। এখন প্যাকাইটিন ধাপের বর্ণনা বলছে, তার মানে বর্ণনা বলছে, চিত্র তো বলে নাই। তাহলে তুমি শুধু বর্ণনা দিয়ে আসবা না, চিত্র বলে নাই, তাতে কি অবশ্যই আমাকে চিত্র দিয়ে বর্ণনা দিতে হবে। চিত্র দিলে 3-এ 3 পাবা, চিত্র যদি না থাকে তাহলে 1 পাবা অথবা 2 পাবা। চিত্র দেওয়া তো আমারই কোনো কিছু না, জাস্ট এই যে চিত্র দিয়ে দিলাম, এই যে চিত্র দিয়ে দিলাম, এই যে প্যাকাইটিন ধাপ, এই যে প্যাকাইটিন ধাপ হয়ে গেছে। এটাই তো, আর কোনো কিছু নাই তো। জাস্ট এই যে হোমোলোগাস ক্রোমোজোম, এই যে জোড়াগুলা হয়েছিল প্যাকাইটিন ধাপে, তো এটাই হয়। দুইটা নন সিস্টার ক্রোমাটিড একটা জায়গায় যুক্ত হয়। আমি ইন্ডিকেট করে দিব,
এটা কাইজমা, এই দুটো হচ্ছে সিস্টার নন সিস্টার ক্রোমাটিড, তারপরে হচ্ছে এই যে কোষ প্রাচীর, হ্যাঁ, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এগুলো একটু ইন্ডিকেট করে দিলাম, বুঝাই দিলাম, ব্যাস হয়ে গেল। তো এর বেশি কিছু লাগে না। তার মানে পরবর্তী ধাপটির বর্ণনা, আমার প্যাকাইটিন ধাপের বর্ণনা এখানে চাইছে, এবং এখানে কিন্তু ক্রসিং ওভার হবে। কি হবে? প্যাকাইটিন, এই যে 5টা ধাপ আছে, 5টা ধাপের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই প্যাকাইটিন ধাপ। এটা কিভাবে সুন্দর করে চিত্র দিয়ে ইন্ডিকেট করে, কত সুন্দর করে পয়েন্ট আকারে আমরা কিন্তু নোট করে দিছি বেসিক ক্লাসে, ওই পয়েন্ট আকারে নোটগুলো উপস্থাপন করবা। আচ্ছা, এরপরে দেখো কোষ বিভাজনে চিত্র এ এর ভূমিকা বিশ্লেষণ করো। কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা, কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা। দেখো এইটা আর কি বলবো, কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা মানে কি? ক্রোমোজোম ছাড়া কি কোষ আছে? যে কোনো উন্নত শ্রেণীর জীবের মধ্যে যখনই মাইটোসিস বিভাজন হবে, মাইটোসিস বিভাজনের মূল শর্ত প্রথমে হলো ক্যারিওকাইনেসিস হবে, নিউক্লিয়াসের বিভাজন হবে। তো নিউক্লিয়াসের বিভাজন মানে কি? আগে ক্রোমোজোম বিভাজিত হয়। তাইলে বলছে কি, কোষ বিভাজনে চিত্র এ এর ভূমিকা, কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকাটাকে, ক্রোমোজোমের ভূমিকা হচ্ছে ক্রোমোজোম বিভাজিত হওয়ার পরে, ক্রোমোজোম যদি বিভাজিত হয় তাইলেই হচ্ছে কি হবে, চিত্র এ দেখো, এই যে কোষ বিভাজনের ক্ষেত্রে মাইটোসিস, কোষ বিভাজন বলতে মাইটোসিস এবং মিওসিস দুটেই বুঝি। মাইটোসিসের মধ্যেও ক্রোমোজোম বিভাজিত হয়, আগে ক্রোমোজোম বিভাজিত হয়, ক্রোমোজোম বিভাজিত হলে তারপরে নিউক্লিয়াসের বিভাজন হবে, তারপরে কোষের বিভাজন হবে। যদি ক্রোমোজোম বিভাজিত না হয় তাহলে কিন্তু নিউক্লিয়াসের বিভাজন হবে না, সাইটোকাইনেসিস যেটা সাইটোপ্লাজমের বিভাজন হবে না, তার মানে কোষ বিভাজন সম্পন্ন হবে না। আর এই কোষ বিভাজনে চিত্র এর ভূমিকা, এটা হলো এর ভূমিকা, এটাই হচ্ছে কি ক্রোমোজোমের ভূমিকা। সেমভাবে এটা মাইটোসিস হোক বা মিওসিস হোক। মিওসিসের ক্ষেত্রে গেলে তাহলে দেখো দুইটা জিনিস এখানে উল্লেখ করতে হবে, এই কোশ্চেনটা একটু কৌশলগতভাবে আনসার করা লাগবে। সেটা হলো এই যে আমি একটা জিনিস দেখাই, একটা হচ্ছে মেটাফেজ। ক্রোমোজোমে বিভাজিত হয় কোথায়? মাইটোসিসের মেটাফেজের মধ্যে ক্রোমোজোম বিভাজিত হয়। আবার মিওসিসের মধ্যে কোথায় হয়? মেটাফেজ 2। মেটাফেজ 2, এটা হলো মাইটোসিস, এটা হলো মিওসিস। একটা জিনিস ভালোভাবে দেখো, কোষ বিভাজন বলতে আমরা মাইটোসিস বুঝি এবং মিওসিস বুঝি। এবং এই মাইটোসিস এবং মিওসিস দেখো, যদি মাইটোসিস বিভাজন যদি মেটাফেজে যায়, স্থগিত হয়ে যায়, মেটাফেজে যায়, ক্লোজ হয়ে গেল। মেটাফেজটা কি? মেটাফেজটা হচ্ছে কি, এই যে দেখো, মেটাফেজটা হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোম কি হবে? বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করবে। প্রত্যেকটা ক্রোমোজোম কি করবে? এই যে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করবে, রাইট? এটা হচ্ছে মেটাফেজ ধাপ। আচ্ছা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। এখন এই ধাপে, মেটাফেজ ধাপের শেষের দিকে যা কি হয়, এই যে ক্রোমোজোমগুলার যে সেন্টোমিয়ার, এটা লম্বালম্বি দুই ভাগে ভাগ হয়ে যায়, এই যে ভাগ হয়ে যায়, সেন্টোমিয়ারগুলো মাঝখান দিয়ে ভাগ হয়ে যায়, লম্বালম্বি না, সেন্টোমিয়ারগুলো বিভক্ত হয়ে যায়। বিভক্ত হলেই অ্যানাফেজ ধাপ শুরু হয়। তখন অর্ধেক ক্রোমোজোম এই মেরুর দিকে যায়, বাকি অর্ধেক ক্রোমোজোম এই মেরুর দিকে যায়। তো এখন যতক্ষণ পর্যন্ত এই সেন্টোমিয়ার বিভাজিত না হয়েছে, বাকি ধাপ কি অ্যানাফেজ ধাপ কি শুরু হবে? হবে না। অ্যানাফেজ যদি না হয় তাহলে টেলোফেজও হবে না, টেলোফেজ না হলে নিউক্লিয়াসের বিভাজনই হবে না, নিউক্লিয়াসের বিভাজন না হলে সাইটোকাইনেসিস হবে না, সাইটোকাইনেসিস না হলে কোষ বিভাজনই হবে না। তার মানে মাইটোসিস বিভাজন হবে না যদি এই নিউক্লিয়াসে এই ক্রোমোজোমের বিভাজন যদি না হয়। তাহলে ক্রোমোজোমের ভূমিকা আছে না? অবশ্যই আছে। ক্রোমোজোমের সেন্টোমিয়ার বিভাজিত হয়েই তো অ্যানাফেজ ধাপ শুরু হয়। অ্যানাফেজ ধাপ শুরু হলে পরবর্তীতে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়, সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, কোষ বিভাজন সম্পন্ন হয়। আবার দেখো মিওসিস বিভাজনের ক্ষেত্রে, মিওসিস 2 যেটা, এটা প্রোফেজ 2,
মেটাফেজ 2, প্রোফেজ 2 এর পরে মেটাফেজ 2। এই মেটাফেজ 2 এর মধ্যেও যা সেম কাহিনী হয়, ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার যখনই ভাগ হয় তখনই হচ্ছে অ্যানাফেজ 2 ধাপ শুরু হয়। অ্যানাফেজ 2, তারপরে হচ্ছে টেলোফেজ 2। টেলোফেজ 2 এর পরে দুই মেরুতে, এই যে 2 মেরুতে যখন 2টা করে কোষের সৃষ্টি হয় তখন হচ্ছে সাইটোকাইনেসিস হয়ে এই যে মিওসিস বিভাজন সম্পূর্ণ হয়। রাইট? তার মানে এই যে কোষ বিভাজন সম্পূর্ণ হওয়ার জন্য ক্রোমোজোম দরকার। আগে ক্রোমোজোম বিভাজিত হবে। যদি ক্রোমোজোমের বিভাজন সম্পূর্ণ না হয় তাহলে হচ্ছে মাইটোসিসও সম্পূর্ণ হবে না, মিওসিসও সম্পূর্ণ হবে না। এটা যাই স্টেপ বাই স্টেপ বলা, এটা একটু উল্লেখ করে দেওয়া, এটাই নিজের মতো করে গুছিয়ে বলা। সৃজনশীল প্রশ্ন একেবারে হুবহু তুমি যেভাবে প্রশ্ন পড়ে গেছে সেভাবে আসবে না। পরীক্ষার মধ্যে ওই উদ্দীপক বেস করা, উদ্দীপক দেখে দেখে, ওই প্রশ্ন দেখে দেখে নিজের মতো উত্তরটা সাজাইতে হবে, জাস্ট যদি জানা থাকে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কোষ বংশগতিবিদ ডক্টর নাসরিন পেঁয়াজের মূল পরাগধানীর স্লাইড পর্যবেক্ষণ করেন। কি পর্যবেক্ষণ করেন? পেঁয়াজের মূল পরাগধানীর স্লাইড পর্যবেক্ষণ করে দেখলেন মূলের, আচ্ছা এখানে একটু হয়েছে, ঝামেলা হয়েছে, এটা মূল পরাগধানী না, মূল ও পরাগধানীর স্লাইড পর্যবেক্ষণ করছে। একটা হচ্ছে মূল ও পরাগধানী, মূলের স্লাইড পর্যবেক্ষণ করছে, আর একটা হচ্ছে পরাগধানীর স্লাইড পর্যবেক্ষণ করছে। দেখলেন যে মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যা পরাগধানীর ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ। তার মানে পরাগধানীতে যে ক্রোমোজোম পাইছে, এই যে পরাগধানীর কোষের ক্রোমোজোম সংখ্যা, পরাগধানীর কোষের যে ক্রোমোজোম সংখ্যা এটা হচ্ছে n, আর মূলের যে ক্রোমোজোম সংখ্যা, এই যে মূলের স্লাইডে প্রাপ্ত ক্রোমোজোম সংখ্যা এটা হচ্ছে 2n। মানে পরাগধানীতে যেটা পাইছে সেটার দ্বিগুণ হচ্ছে এই মূলের স্লাইডের মধ্যে যেটা পাইছে। তো মূল যেটা হলো উদ্ভিদের দেহের অংশ, এটা হলো দেহকোষ। এই যে মূল, এটা হচ্ছে দেহকোষ। তো দেহকোষের মধ্যে ক্রোমোজোম থাকে 2n, এবং পরাগধানীর মধ্যে পরাগ রেণু থাকে। পরাগ রেণুর মধ্যে যে পুংগ্যামেট থাকে সেটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n, সেটার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n। তাহলে মূল যেটা দেহের অংশ, যেমন হাত, পা, গাছের শাখা, পাতা, মূল, কাণ্ড, এগুলার যে ক্রোমোজোম এগুলো হলো 2n। আর পরাগধানীর মধ্যে পরাগ রেণু হোক বা ফুলের ভিতরে গর্ভাশয়ের মধ্যে যদি ডিম্বকের মধ্যে যদি থাকে ডিম্বাণু, সেগুলো হচ্ছে n। মানে পুংগ্যামেট বা স্ত্রী গ্যামেট হলে সেটা n। যে পরাগধানীর মধ্যে পরাগ রেণু থাকে সেটা পুংগ্যামেট, তাহলে n। আর যদি দেহের অংশ হয় মূল, কাণ্ড, পাতা, সেটা হচ্ছে 2n। তাহলে পরাগধানীর যে কোষটা স্লাইডের মধ্যে পাইছে সেটার ক্রোমোজোম সংখ্যা, পেঁয়াজের মূলের মধ্যে যেটা পাইছে সেটা হলো পরাগধানীর দ্বিগুণ। মূলের মধ্যে যেটা পাইছে যে পরাগধানীতে n, পরাগধানীর দ্বিগুণ হচ্ছে 2n। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 2n বিশিষ্ট, এটা হলো দেহকোষ, আর এটা হচ্ছে কি জনন কোষ। রাইট? ওকে, এখন আমরা প্রশ্ন দেখি। উদ্দীপকের প্রথম স্লাইডে পর্যবেক্ষিত বিভাজনটির বৈশিষ্ট্য বর্ণনা করো। তাহলে প্রথম স্লাইড হচ্ছে মূল। তাহলে মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যা, তাহলে দ্বিগুণ ক্রোমোজোম সংখ্যা পাওয়া গেছে। প্রথম স্লাইড মানে মূলের যে স্লাইড সেটার পর্যবেক্ষিত বিভাজনটি বৈশিষ্ট্য। তাহলে 2n বিশিষ্ট কোষ তৈরি হয় কোন বিভাজনের মাধ্যমে? মাইটোসিস বিভাজনের মাধ্যমে। তার মানে এখানে যে বিভাজনটার কথা বলা হয়েছে এটা হচ্ছে মাইটোসিস বিভাজন। কি বিভাজন? মাইটোসিস বিভাজন। এখন মাইটোসিস বিভাজনের যে বৈশিষ্ট্য, আমরা বেসিক ক্লাসে মাইটোসিস বিভাজনের বৈশিষ্ট্য পড়ছি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকে তাকে মাইটোসিস বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি? মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য হলো একটা কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তারপরে হচ্ছে এখানে ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। ক্রোমোজোম একবার এবং হচ্ছে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। তারপরে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়?
সমীকরণিক বিভাজন বলা হয়, এখানে সমগুণ সম্পূর্ণ কোষের সৃষ্টি হয়, তারপর হচ্ছে সম আকৃতি কোষের সৃষ্টি হয়। এভাবে কিন্তু মাইটোসিস বিভাজনের অনেক বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে দেহকোষের মধ্যে বিভাজন ঘটে, দেহ গঠনে মাইটোসিস বিভাজন অংশগ্রহণ করে, ঠিক আছে। এভাবে আবার অঙ্গ জননের ক্ষেত্রে মাইটোসিস বিভাজন অংশগ্রহণ করে। এভাবে কিন্তু মাইটোসিস বিভাজনের অনেকগুলা বৈশিষ্ট্য কিন্তু আমরা পড়ছি। এই বৈশিষ্ট্য অবশ্যই আমরা কি করব, পয়েন্ট আকারে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখো ঘ নাম্বার প্রশ্ন, যে উদ্দীপকের দ্বিতীয় স্লাইডে পর্যবেক্ষিত বিভাজনটির গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে দ্বিতীয় স্লাইডে যে কি হয়েছে, জনন কোষ পাওয়া গেছে, পরাগধানীর ভিতরে জনন কোষ উৎপন্ন হয়েছে। তাহলে জনন কোষ উৎপন্ন হয় কিসের মাধ্যমে, সেটা হলো কি, যে পর্যবেক্ষিত বিভাজন, জনন কোষ উৎপন্ন হয় যে বিভাজনের মাধ্যমে, সেটা হচ্ছে মিওসিস বিভাজন। মিওসিস বিভাজন, রাইট। মিওসিস বিভাজনের মাধ্যমে হচ্ছে যে এই পরাগধানীর ভিতরে পরাগ রেণু তৈরি হয় বা জনন কোষ তৈরি হয়। এখন বিভাজনটির গুরুত্ব, এই যে মিওসিস বিভাজনের গুরুত্ব, তো মিওসিস বিভাজনের গুরুত্ব অনেকগুলা মিওসিস বিভাজনের গুরুত্ব আছে, যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, নতুন জীবের মধ্যে বৈচিত্র্যতা সৃষ্টি করে, তারপর নতুন প্রকরণ সৃষ্টিতে মিওসিস বিভাজন ভূমিকা রাখে। এরকম কিন্তু অনেকগুলা গুরুত্ব আছে, রাইট। তো এগুলো পয়েন্ট পয়েন্ট আকারে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই অধ্যায়ের মধ্যে তো মূল প্রশ্নই দুইটা, এটা মাইটোসিসের গুরুত্ব আর মিওসিসের গুরুত্ব। মিওসিসের গুরুত্বটা বেশি ইম্পর্টেন্ট। পরে কোশ্চেনে যাচ্ছি, যে সেটা হচ্ছে এ ও বি দুই ধরনের কোষ বিভাজন। এ ও বি হচ্ছে কি, দুই ধরনের কোষ বিভাজন। এদের মধ্যে এ জীবের দেহকোষে ঘটলেও, এই যে এ হলো, এ জীবের মধ্যে কি করে, দেহকোষে ঘটে, যেটা দেহকোষে ঘটে সেটা হচ্ছে কি মাইটোসিস, মাইটোসিস। আর বি হলো জনন মাতৃকোষে ঘটে। এই যে যেটা জনন মাতৃকোষের মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে মিওসিস। মনে রাখবা, জনন মাতৃকোষের মধ্যে মিওসিস হলে জনন কোষ তৈরি হয়, দেহকোষের মধ্যে মাইটোসিস হলে দেহকোষ তৈরি হয়। তাহলে এই যে জনন মাতৃকোষ যদি উল্লেখ থাকে তাহলে বুঝবে সেটা হচ্ছে মিওসিস বিভাজন। এখন বলছে উদ্দীপকের বি বিভাজনের যে উপপর্যায়ে জিন বিনিময় হয় তার চিত্র সহ বর্ণনা করো। ওয়াও, আলহামদুলিল্লাহ। তাহলে বি বিভাজন, বি তার মানে মিওসিস বিভাজন। মিওসিস বিভাজনের যে উপপর্যায়ে, আমরা জানি মিওসিস এক, কি বিভাজন, মিওসিস একের মধ্যে যে চারটা ধাপ আছে তার মধ্যে একটা হচ্ছে প্রোফেজ এক। এই প্রোফেজ একের মধ্যে আবার পাঁচটা উপধাপ আছে। কয়টা উপধাপ আছে? পাঁচটা উপধাপ আছে। একটা হলো ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং হচ্ছে কি ডায়াকাইনেসিস, রাইট। তাহলে যে প্যাকাইটিন ধাপের মধ্যে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ধাপ যেটা প্যাকাইটিন ধাপ, এই প্যাকাইটিন ধাপের মধ্যে হচ্ছে কি করে, ক্রোমোজোমগুলার যে জিন আছে এই জিনের অনুরূপ অংশের স্থান বিনিময় হয়, এটাকে কি বলা হয়, ক্রসিং ওভার বলা হয়। তাহলে উপপর্যায়ে জিন বিনিময় সহ তার চিত্র সহ, আচ্ছা, যে উপপর্যায়ে জিন বিনিময় হয় চিত্র সহ বর্ণনা করো। তার মানে গ নাম্বার প্রশ্ন যেটা বলছে সেটা হলো প্যাকাইটিন যে উপধাপ, প্যাকাইটিন কি ধাপ, প্যাকাইটিন উপধাপ, এই উপধাপের চিত্র সহ বর্ণনা দিতে হবে। পারবো না ইনশাল্লাহ? অবশ্যই পারবো। এরপর উদ্দীপকে এ এবং বি কোষ বিভাজন পদ্ধতি দুটির মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। উদ্দীপকে এ এবং বি কোষ বিভাজন পদ্ধতি দুটি মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। তাহলে হচ্ছে এ হচ্ছে মাইটোসিস বিভাজন, বি হচ্ছে মিওসিস বিভাজন। তাহলে এ এবং বি এর মধ্যে, মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য। তাহলে এটা ঘ নাম্বারটা বলছে কি, এই যে মাইটোসিস ও মিওসিসের মধ্যে কি পার্থক্য। আমরা কি পারবো না? অবশ্যই পারবো। মাইটোসিসের মধ্যে একটা থেকে দুইটা কোষ হয়, মিওসিসের মধ্যে একটা থেকে চারটা হয়। মাইটোসিসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, মিওসিসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। মাইটোসিসের মধ্যে ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। মিওসিসের মধ্যে ক্রোমোজোম একবার, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয়, মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। মাইটোসিস হচ্ছে দেহ গঠন করে, মিওসিস হচ্ছে জনন কোষ তৈরি করে। ব্যাস, এরকম অসংখ্য পার্থক্য দেওয়া যায়।
মাইটোসিসের মাত্র 4টা ধাপ, মাইটোসিসের মধ্যে 5টা ধাপ, আর মিওসিসের মধ্যে হলো প্রধানত 2টা ধাপ, মিওসিস 1 এবং মিওসিস 2। হ্যাঁ, এরপরে হচ্ছে আরও মাইটোসিসের মধ্যে সমগুণ সম্পূর্ণ কোষ তৈরি হয়, ক্রসিং ওভার ঘটে না। মিওসিসের মধ্যে ক্রসিং ওভার সম্পূর্ণ হয়। মাইটোসিসের মধ্যে জীবের মধ্যে কোনো ধরনের বৈচিত্র্যতার সৃষ্টি হয় না, মিওসিসের মধ্যে বৈচিত্র্যতার সৃষ্টি হয়। অনেক পার্থক্য দেওয়া যায়, কয়টা লিখবা? মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, প্রকৃত কোষে 2 ধরনের কোষ বিভাজন দেখা যায়। প্রকৃত কোষে 2 ধরনের কোষ বিভাজন দেখা যায়। এক্স কোষ বিভাজন হচ্ছে বিবর্তন ও জনুক্রমের সাথে সম্পর্কিত, সম্পর্ক নেই। এই যে বিবর্তন, যখনই ওই যে ক্রসিং ওভার ঘটে, আর জনুক্রম হচ্ছে ক্রোমোজোম সংখ্যা যখন হ্রাস পেয়ে যায়, গ্যামেট যে তৈরি হয়, গ্যামেট তৈরি হয়ে যে পর্যায়ক্রমিকভাবে শিশু হলো, শিশু আবার বড় হয়ে তার আবার গ্যামেট তৈরি হলো, নিষেক হলো, তার আবার বাচ্চা হলো, এইভাবে যে সিস্টেমটা, এটা হলো জনুক্রম, জীবনচক্রের জনুক্রম। ঠিক আছে? তাইলে হচ্ছে বিবর্তন, যেহেতু ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভারের মাধ্যমে বৈশিষ্ট্যের মধ্যে বৈচিত্র্যতা আসে, এটা এক ধরনের বিবর্তন। আর হলো জনুক্রমের সাথে এই যে তার সন্তান, মানে আমার সন্তান হলো, আবার তার সন্তান হবে, আবার তার সন্তান, এইভাবে পর্যায়ক্রমিকভাবে চলতেছে। জনুক্রমের সাথে সম্পর্ক নেই, এক্স বিভাজনের মধ্যে সম্পর্ক নেই। তাইলে বিবর্তন এবং জনুক্রমের সাথে সম্পর্ক কার থাকে? মিওসিস বিভাজনের। আর এর মধ্যে সম্পর্ক নাই, তার মানে এক্স কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস। এক্স ক্রোমোজোম হচ্ছে কি? মাইটোসিস। মাইটোসিসের মধ্যে সমগুণ সম্পূর্ণ কোষ তৈরি হয়, কোনো গ্যামেট ট্যামেটের সাথে মাইটোসিসের সম্পর্ক নাই। তাহলে এটা হলো এক্স হলো মাইটোসিস। ওয়াই কোষ বিভাজন, তার মানে এখানে জনন মাতৃকোষে ঘটে। এই যে জনন মাতৃকোষ উল্লেখ আছে, জনন মাতৃকোষ উল্লেখ থাকলেই বুঝতে হবে সেটা হলো মিওসিস বিভাজন। এবং এই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এই যে ক্রোমোজোম সংখ্যা কি হয়? অর্ধেক হয়। আমরা জানি মিওসিস বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। অতএব এটা হচ্ছে কি বিভাজন? মিওসিস বিভাজন। এটা হচ্ছে মিওসিস বিভাজন। তাহলে এক্স হচ্ছে মাইটোসিস, ওয়াই হচ্ছে মিওসিস। এখন আমরা দেখব যে একটি উপপর্যায়ে সিন্যাপসিস ঘটে। একটু আগে আমরা বলছি না, জাইগোটিন ধাপের মধ্যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়বদ্ধ হয়, এই জোড়বদ্ধ হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? সিন্যাপসিস বলা হয়। গ নাম্বার প্রশ্নটা দেখো, গ নাম্বার প্রশ্ন দেখো, উদ্দীপকে ওয়াইয়ের শেষ লাইন যে উপপর্যায়টিকে নির্দেশ করে তার বর্ণনা দাও। তাহলে চিত্র ওয়াই, ওয়াই হলো মিওসিস বিভাজন, এর যে শেষ লাইন, একটি উপপর্যায়ে সিন্যাপসিস ঘটে। তাহলে সিন্যাপসিস ঘটে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়বদ্ধ হওয়ার প্রক্রিয়া হচ্ছে সিন্যাপসিস। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়বদ্ধ হয় কোন ধাপের মধ্যে? জাইগোটিন ধাপের মধ্যে, জাইগোটিন ধাপের মধ্যে। তার মানে এখানে জাইগোটিন ধাপের বর্ণনা দিতে হবে। আর কি জাইগোটিন ধাপের বর্ণনা কি বোঝানোর দরকার আছে? পারবো না আমরা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হলো এক্স কোষ বিভাজনটি উচ্চ শ্রেণীর জীবের জন্য অপরিহার্য হলেও অনেক সময় মৃত্যুর ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ টপিক, অনিয়ন্ত্রিত বিভাজন। যেটা এক্স ক্রোমোজোম কোনটা? মাইটোসিস বিভাজন। তো মাইটোসিস বিভাজন হচ্ছে অনেক সময় কি হয়? নিয়ন্ত্রণ হারায় ফেলে, অনিয়ন্ত্রিত বিভাজনের দিকে চলে যায়। তখন হচ্ছে কি হয়? ওই যে টিউমার সৃষ্টি হয়, টিউমার থেকে ক্যান্সারের সৃষ্টি হয়। এটা হলো মৃত্যুর ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তো ক্যান্সার হইলে আমরা জানি যে আর রক্ষা নাই, মৃত্যুর কাছাকাছি চলে যায় মানুষ, খুবই উন্নত মানের চিকিৎসার প্রয়োজন হয়। তো এই যে অনিয়ন্ত্রিত বিভাজন, এটা আমরা একটু পড়ব। আমরা হচ্ছে এইটা যখন বেসিক লেকচার করেছিলাম আমরা বলেছিলাম যে এটা আমরা পড়ি নাই, এই অনিয়ন্ত্রিত বিভাজনটা। এটা হলে এখন আমরা পড়বো ইনশাল্লাহ। আমরা হচ্ছে যে কি করব, এই অনিয়ন্ত্রিত বিভাজন, যেটা অনিয়ন্ত্রিত বিভাজনটা আমরা একটু সুন্দরভাবে পড়ার চেষ্টা করব যে অনিয়ন্ত্রিত বিভাজনটা কেন হয়, কি কারণে হয়। তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অনিয়ন্ত্রিত বিভাজন কয়েকটা কারণে হয়, তার মধ্যে একটা হচ্ছে একটা কারণ হলো জিনগত মিউটেশন। একটা কারণ কি? জিনগত মিউটেশন। জিনগত মিউটেশন, জিনগত মিউটেশন বা এটাকে আমরা যদি সহজভাবে যদি আমরা বলি তাহলে হচ্ছে ডিএনএ পরিবর্তন। ডিএনএ পরিবর্তন, এটা হলো একটা পয়েন্ট যে জিনগত মিউটেশনের কারণে অনিয়ন্ত্রিত বিভাজন হয়। যেমন একটা কোষের মধ্যে, যেমন ধরে একটা কোষের মধ্যে মাইটোসিস বিভাজন চলতেছে একটা নির্দিষ্ট হারে। তো এটাকে কন্ট্রোল করতেছে কারা? নিয়ন্ত্রণ করতেছে কারা? কিছু কিছু যৌগ আছে, এগুলাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। তার মধ্যে কি কি আছে?
কয়েক ধরনের প্রোটিন আছে, যেমন একটা হলো P53 আর একটা হচ্ছে P27। এই প্রোটিনগুলো হচ্ছে এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। আবার হচ্ছে একটা যৌগ আছে, সেটা হলো সাইক্লিন সিডিকে যৌগ। এটা আমি একটু নিচের দিকে দিই। একটা হলো কি সাইক্লিন সিডিকে, এই যে যৌগ। এটা আমরা যখন ইন্টারফেজ ধাপ পড়ছি, ইন্টারফেজ ধাপের মধ্যে ভালো করে দেখবা যে ইন্টারফেজ ধাপের মধ্যে তিনটা আছে, G1, S এবং G2। এই G1 ধাপে ওই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যে যৌগ তৈরি হয়, সিডিকে সাইক্লিন নামক প্রোটিন বা যৌগ তৈরি হয়, এটা সিদ্ধান্ত নেয় যে পরবর্তী বিভাজনে অংশগ্রহণ করবে কিনা। তাইলে এই যে যৌগগুলা P53, P27, সাইক্লিন সিডিকে যৌগ, এই যৌগগুলা মূলত কোষ বিভাজনটাকে নিয়ন্ত্রণ করে রাখে। কিন্তু কোনো কারণে যখন জিনগত মিউটেশন ঘটে, যে জিন ডিএনএর মধ্যে পরিবর্তন হয়, ডিএনএর তো একটা স্বাভাবিক বৈশিষ্ট্য আছে, জীবের মধ্যে যত বৈশিষ্ট্য সব ডিএনএ কন্ট্রোল করে। কোনো কারণে যদি ডিএনএর মধ্যে ইন্টারনালি পরিবর্তন হইলে তখন হচ্ছে যে ওই পরিবর্তনের প্রভাবে এই P53, P27, তারপরে হচ্ছে সাইক্লিন সিডিকে যে যৌগগুলো আছে, এই যৌগগুলা হচ্ছে তাদের কাজটা কন্ট্রোলভাবে মানে ঠিকমতো করতে পারে না। যখন এরা যখন করতে পারে না, তখন হচ্ছে যে এদের কাজ হচ্ছে মূলত কি কোষ বিভাজনটাকে কন্ট্রোল করা। তখন হচ্ছে বিভাজনটা কন্ট্রোল হারায় গিয়ে হচ্ছে বারবার বিভাজন হইতেই থাকে। এটা হলো অনিয়ন্ত্রিত বিভাজন। সেখান থেকে টিউমারের সৃষ্টি হয়, টিউমার থেকে ক্যান্সার। যেমন ধরো, তাহলে জিনগত মিউটেশনটা কি কারণে হয়? এখন প্রশ্ন হলো এটা যে জিনগত মিউটেশন ডিএনএর মধ্যে পরিবর্তন হবে কি কারণে হয়? এটার মধ্যে অনেকগুলো কারণ আছে। তো কারণগুলা কি? যেমন 1 নাম্বার কারণ হলো এই যে আলট্রাভায়োলেট রশ্মি। অতি তীব্র রোদের মধ্যে কেউ যদি থাকে, আলট্রাভায়োলেট রশ্মি অতিরিক্ত তাপের প্রভাবে, গরমের প্রভাবে, সূর্যের আলোর প্রভাবে এই শরীরে জিনগত মিউটেশনটা ঘটে। এরপর হচ্ছে তোমার কেউ যদি ধূমপান করে, এই ধূমপান করার কারণে যে এই ডিএনএর মধ্যে ইন্টারনালি পরিবর্তন হইতে পারে। কেউ যদি মাদক গ্রহণ করে, হ্যাঁ, পর্যাপ্ত নেশাদ্রব্য এগুলা যদি কেউ গ্রহণ করে আর কি, সেই ক্ষেত্রে হচ্ছে এই ইন্টারনালি চেঞ্জগুলো আসতে পারে। এরপর হচ্ছে কেউ যদি, যেমন ধরো কেউ বিভিন্ন ভাইরাস দ্বারা যদি আক্রান্ত হয়, এই বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, যেমন হলো হেপাটাইটিস বি, তারপরে হচ্ছে হেপাটাইটিস এ, এই যে বিভিন্ন ধরনের ভাইরাস আছে, HIV, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারা যদি আক্রান্ত হয়, এই ভাইরাসগুলো তখন ওই জিনের মধ্যে মিউটেশন ঘটায়, ডিএনএর মধ্যে ইন্টারনালি পরিবর্তন ঘটায়। বা বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রভাবে, রাসায়নিক পদার্থের প্রভাবে এই কারণের মধ্যে জিনের মধ্যে ইন্টারনালি পরিবর্তন ঘটে, মিউটেশন ঘটে। তখন হচ্ছে এই P53, P27, তারপর হচ্ছে সাইক্লিন সিডিকে যে যৌগ, এই যৌগগুলো ঠিকমতো কাজ করতে পারে না। এর ফলে নিয়ন্ত্রণ হারায়, এই যে এদের প্রভাবে এরা কাজ করতে পারে না, তখন হলো কি হয়, এই যে এদের প্রভাবে জিনের মধ্যে মিউটেশন ঘটে, ডিএনএর মধ্যে পরিবর্তন হয়। এর ফলে কি হয়, এই যৌগগুলো ঠিকমতো কাজ করতে পারে না, তখন কোষ বিভাজন নিয়ন্ত্রণ হারায় যায়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন অনিয়ন্ত্রিত বিভাজন হতে থাকে। এটা একটা কারণ, যে জিনগত মিউটেশন, রাইট? এছাড়া আরও কারণ আছে, যেমন হচ্ছে প্রোটো অঙ্কোজিন। এই যে প্রোটো অঙ্কোজিন, এটা হলো 1 নাম্বার। তাহলে আমরা আর একটা দিই, 2 নাম্বার কি? প্রোটো অঙ্কোজিন। এটাকে কি বলা হয়? প্রোটো অনকোজিন। এই প্রোটো অনকোজিন থাকে। প্রোটো অনকোজিনগুলার মূলত কাজ হচ্ছে এই কোষ বিভাজনটাকে কন্ট্রোল করে রাখা। কিন্তু কোনো কারণে কি হয়, ইন্টারনালি চেঞ্জ হয়, এই প্রোটো অনকোজিন যেগুলো আছে, এগুলা রূপান্তরিত হয়ে অঙ্কোজিনে রূপান্তরিত হয়, অঙ্কোজিন তৈরি করে।
তো এই অঙ্কোজিন আবার কি করে, কোষ বিভাজনটাকে অনিয়ন্ত্রণ করে দেয়। প্রোটো অঙ্কোজিনটা হলো কোষ বিভাজনটাকে কন্ট্রোল করে রাখে, কিন্তু যখনই কোনো কিছুর প্রভাবে, ভাইরাস দ্বারা হোক, কোনো কিছুর দ্বারা হোক, হ্যাঁ, কোনো কারণে প্রোটো অঙ্কোজিনগুলো কি হয়, অঙ্কোজিনে রূপান্তরিত হয়, তখন হচ্ছে যে এই অঙ্কোজিন আবার হচ্ছে কি করে, এরা হচ্ছে আবার টিউমার সৃষ্টির জন্য দায়ী। এরা হচ্ছে আবার কি করে, টিউমার সৃষ্টি করে, টিউমার সৃষ্টি করে। তো টিউমার সৃষ্টি হলো মানে কি, আস্তে আস্তে অনিয়ন্ত্রিত টিউমার আস্তে আস্তে বড় হয়ে কি হবে, টিউমার আস্তে আস্তে বড় হয়ে সেখান থেকে ক্যান্সারের সৃষ্টি হবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এটা হলো একটা কারণ। এরপরে হচ্ছে কোষের মৃত্যু, কোষের মৃত্যু। তো স্বাভাবিকভাবে আমাদের দেহের যে কোষগুলো আছে এগুলা রীতিমতো বিভাজিত হচ্ছে, আবার মরে যাচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মরে যাচ্ছে, আবার বিভাজিত হচ্ছে, মরে যাচ্ছে, আবার বিভাজিত হচ্ছে। কিন্তু কথা হলো এই যে কোষ যে মরে যাবে, স্বাভাবিকভাবে যে কোষের জিনগত কারণে এমনি যে কোষ যে মরে যাওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় কি, কোষের মরে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে অ্যাপোটোসিস। কি বলা হয়? অ্যাপোটোসিস বলা হয়, অ্যাপোটোসিস। একটা কোষ যে মরে যাবে, তো কোষের মরে যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে অ্যাপোটোসিস। এখন হচ্ছে কোনো কারণে কোষের মধ্যে ইন্টারনালি পরিবর্তন হয়, বিভিন্ন প্রোটিনের প্রভাব পড়ে, তার কারণে হচ্ছে যে অ্যাপোটোসিস আর ঘটে না। কোষ মরে যাওয়ার কথা, কোষ আর মরে যায় না, ওটা বিভাজিত হইতেই থাকে। এই যে অনিয়ন্ত্রিত বিভাজনের সৃষ্টি হয়, সেখান থেকে হলো টিউমার সৃষ্টি হয়, টিউমার থেকে ক্যান্সার, মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়ে। তো এখানে জাস্ট কোশ্চেনটা এটা কথাই বলছে যে এক্স বিভাজনটি মানে মাইটোসিস বিভাজনটি উচ্চ শ্রেণীর জীবের মধ্যে অপরিহার্য হলেও অবশ্যই মাইটোসিস দরকার, তবে অনেক সময় মৃত্যুর ঝুঁকির কারণ হয়ে যায়। কেন? যদি মাইটোসিস বিভাজন নিয়ন্ত্রণ হারায় যায়। তো কি কারণে নিয়ন্ত্রণ হারাবে? যদি জিনগত মিউটেশন ঘটে, তারপরে হচ্ছে জিনের মধ্যে ইন্টারনাল পরিবর্তন হইলে কি হয়, এটা কি কারণে হয়? এই যে ইউভি, ধূমপান, ভাইরাস, বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রভাবে তখন হলো জিনগত পরিবর্তন হয়, তখন এই যে যৌগগুলা P57, P27, সাইক্লিন সিডিকে যৌগগুলা কাজ করতে পারে না, তখন কোষ বিভাজন নিয়ন্ত্রণ হারায় যায়, অনিয়ন্ত্রিত বিভাজনের সৃষ্টি হয়। এখন হচ্ছে প্রোটো অঙ্কোজিন, এগুলা হচ্ছে কি হয়, অঙ্কোজিনে রূপান্তরিত হলে টিউমারের সৃষ্টি হয়। আবার স্বাভাবিকভাবে যে কোষের মৃত্যু হওয়ার কথা, এই অ্যাপোটোসিস, বিভিন্ন প্রোটিনের প্রভাবে যদি এই কি বলে অ্যাপোটোসিস যদি না হয়, কোষের মৃত্যু যদি না হয়, তখন কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে যায়। এখন একটা প্রশ্ন হচ্ছে যে অনিয়ন্ত্রিত বিভাজন কিভাবে ক্যান্সারের সৃষ্টি করে, টিউমার থেকে ক্যান্সার কেন হয়, এটা হলো পয়েন্ট এক্স্যাক্টলি। হ্যাঁ, যে টিউমার থেকে ক্যান্সার কেন হয়, এটা জাস্ট আমি সিম্পলভাবে একটু বুঝাই দিই। দেখো, টিউমার থেকে ক্যান্সার কেন হয়, একটা উদাহরণ দিলেই তুমি বুঝবা যে টিউমার থেকে কেন ক্যান্সার হয়। যেমন ধরো আমাদের যে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, যেটা এটার কথা বলি। ব্লাড ক্যান্সার, আমাদের যে হাড় আছে, শরীরের যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে আমাদের যে এই যে মেরুরজ্জু থাকে, আমাদের যে অস্থি মজ্জা থাকে, রাইট, হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে এটা হলো অস্থি মজ্জা। এই অস্থি মজ্জার মধ্যে মূলত রক্ত তৈরি হয়, লোহিত কণিকা তৈরি হয়। এখন কোনো কারণে যদি এই লোহিত কণিকার মধ্যে, এই যে অস্থি মজ্জার মধ্যে অনিয়ন্ত্রিত বিভাজন যদি হয়, তখন এখানে কি হয়, টিউমারের সৃষ্টি হয়। টিউমার হলে কি হয়, টিউমার মানে কি, স্বাভাবিকের তুলনায় ফুলে যায়। তো স্বাভাবিকের তুলনায় যখন ফুলে যাবে, সেখানে যে রক্তনালী আছে, সেখানে যে শিরা ধমনী আছে, ওগুলোর মধ্যে প্রেসার পড়বে, তখন ওরা ঠিকমতো কাজ করতে পারবে না। যখনই ফুলে যাওয়ার কারণে শিরা ধমনীর মধ্যে প্রেসার পড়বে, ঠিকমতো যখন কাজ করতে পারবে না, তখনই ওদের ভিতরে অক্সিজেনের ঘাটতি সৃষ্টি হবে, বজ্র পদার্থের পরিমাণ বেড়ে যাবে, খাদ্যদ্রব্য পরিমাণ আসা কমে যাওয়ার কারণে তো তখন সেই জায়গাটাতে আর লোহিত রক্তকণিকা ঠিকমতো সে তৈরি করতে পারবে না। যখন লোহিত কণিকা ঠিকমতো তৈরি করতে পারবে না, তখন শরীরের মধ্যে আস্তে আস্তে লোহিত কণিকার ঘাটতির সৃষ্টি হবে। এই যে শরীরের মধ্যে আস্তে আস্তে লোহিত কণিকার ঘাটতির সৃষ্টি হলো, এটাকেই বলা হয় হচ্ছে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। যে আস্তে আস্তে লোহিত রক্তকণিকার ঘাটতি হবে, ঘাটতি হওয়ার কারণে আস্তে আস্তে লোহিত কণিকা সারা দেহের মধ্যে অক্সিজেন সরবরাহ করে, খাদ্যবস্তু সরবরাহ করে, সারা দেহের মধ্যে অক্সিজেনের ঘাটতি পড়ে যাবে, খাদ্যবস্তু ঘাটতি পড়ে যাবে, শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। দিস ইজ ক্যান্সার। এবং দেখো এখানে যে ঘটনাটা যে ঘটছে, অবশ্যই কোনো ভাইরাস,
কোনো ব্যাকটেরিয়া, কোনো রাসায়নিক পদার্থের আক্রমণের কারণে এখানে ঘটছে। এখানে যে জিনটা আছে, এখানে যে কোষটা আছে, কোষের মধ্যে যে ডিএনএ আছে, ওটার মধ্যে ইন্টারনালি একটা চেঞ্জ হয়েছে, রাইট? তো ইন্টারনালি একটা চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু মূলত কি হয়েছে, এই এই এখানে অনিয়ন্ত্রিত বিভাজন হয়েছে। তাহলে যে জিনটার মধ্যে ইন্টারনালি পরিবর্তনটা হয়েছে, অনিয়ন্ত্রিত বিভাজনের মধ্যে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে আস্তে আস্তে সেটা বাড়তেছে না, সেটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তার মানে যে কোষটার মধ্যে ইন্টারনালি চেঞ্জ হয়েছে, ডিএনএর মধ্যে চেঞ্জ হয়েছে, বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, বা রাসায়নিক পদার্থ দ্বারা আক্রান্ত হয়েছে, ওই কোষটার সংখ্যা এখন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। যত এটা বাড়তে থাকবে, এটা আস্তে আস্তে বড় হইতে থাকবে, আস্তে আস্তে বড় হইতে থাকবে, রক্তের মধ্যে তত ছড়ায় যেতে থাকবে। এই যে সারা দেহ ক্যান্সার, এই যে জীবাণু বা হচ্ছে ওই দূষিত বা নষ্ট যে জিন মিউটেশনগত যে ক্রোমোজোমটা বা ডিএনএটা, ওটা সারা দেহের মধ্যে আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে, এই যে ক্যান্সার ছড়ায় যাচ্ছে। এই জন্য শরীরের মধ্যে কোনো জায়গায় টিউমার রাখা উচিত না। যেখানেই টিউমার থাকুক, যদিও কোনো ব্যথা করতেছে না, কিছু করতেছে না, সিম্পল জিনিস। অনেক মানুষ আছে, বাপদাদা ভালো করে খেয়াল করবা, চাচা বাবা, এদের মধ্যে অনেকের দেখবা এই পিঠের মধ্যে একটা টিউমার অনেক দিন যাবত হয়ে আছে, কিছু করে না, রেখে দিছে। এরকম রাখা যাবে না, শরীরের মধ্যে কোনো টিউমার রাখা যাবে না। যদিও কোনো ব্যথা করতেছে না, বাট একটা সময় ব্যথা করবে, ওইটা গলে যাবে, পচে যাবে, ওইখান থেকে ক্যান্সারের সৃষ্টি হবে। এই জন্য দ্রুত শরীরের মধ্যে কোনো জায়গায় টিউমার রাখা যাবে না। টিউমার হলে অপারেশন করবা, ডাক্তারি চিকিৎসা নেই। টিউমারের অপারেশন একবার সিম্পল, 10-12 হাজার টাকা খরচ লাগে না, আরও কম খরচের মধ্যে করা যায়। তো এই হচ্ছে অনিয়ন্ত্রিত বিভাজন, এবং অনিয়ন্ত্রিত বিভাজনের কারণে কি কারণে মানুষের মৃত্যু হয়। ওকে, আশা করি এটা বুঝাইতে পারছি। পরের কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি যে মানুষের জনন কোষ, জনন মাতৃকোষে এক প্রকার বিভাজন রেখাচিত্র দেখানো হয়েছে। আচ্ছা, এখানে 46টা ক্রোমোজোম আছে, 46টাতে অর্ধেক হয়েছে, আবার এখান থেকে আবার এন সৃষ্টি হয়েছে। তার মানে এখানেও 23 হবে, এখানেও 23 হবে, এখানেও 23 হবে, এখানেও 23 হবে। বোঝাই যাচ্ছে মিওসিস বিভাজনের দুইটা ধাপ, একটা হলো মিওসিস 1, একটা হলো মিওসিস 2। সিম্পলভাবে বোঝা যাচ্ছে এটা হলো মিওসিস বিভাজন, একেবারে সিম্পল। আচ্ছা, এখন বলছে গ নাম্বার প্রশ্ন, যে উদ্দীপকে উল্লেখিত প্রথম পর্বটিতে জেনেটিক বৈচিত্র্য সৃষ্টিকারী উপপর্যায়ের বর্ণনা দাও। তাহলে প্রথম যে পর্ব মিওসিস 1, মিওসিস 1-এর মধ্যে জেনেটিক বৈচিত্র্য সৃষ্টি করে উপপর্যায়ে, তাহলে যেটার মধ্যে জেনেটিক বৈচিত্র্যতার সৃষ্টি হয়, ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার ঘটে কোন ধাপে? প্যাকাইটিন ধাপে। সেই পর্যায়ের বর্ণনা দিতে হবে। তার মানে এখানে আমরা কি করব, এই যে প্যাকাইটিন ধাপের বর্ণনা দিব, প্যাকাইটিন ধাপের বর্ণনা দিব। আশা করি বুঝাইতে পারছি। কিসের বর্ণনা? প্যাকাইটিন ধাপের বর্ণনা। পারবো তো ইনশাল্লাহ? 100% ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখো উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় পর্বটির সমীকরণিক বিভাজনের অনুরূপ বিশ্লেষণ করো। এই যে এখানে যে ধাপটা যে হয় মিওসিস, এটা কিন্তু আমরা মিওসিস বিভাজনের সময় পড়ছি যে মিওসিস 2 যে বিভাজন আছে, এই মিওসিস 2 বিভাজনটা মাইটোসিস বিভাজনের অনুরূপ। কারণ দেখো এখানে হচ্ছে যে ক্রোমোজোমগুলো থাকে, এটা জাস্ট এভাবে যদি আমরা বলি, এই যে 2n থেকে প্রথমে 2টা কোষ হবে nn, পরে এখান থেকে যে 2টা হবে, এই যে ক্রোমোজোম সংখ্যা দেখো, ভালো করে দেখো, এই যে একটা এখানেও ক্রোমোজোম সংখ্যা n, এখানে হয়েছে n, এখানে হয়েছে n। অতএব এটা কি মাইটোসিসের মধ্যে তো সেম জিনিসটাই ঘটে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। অতএব এই যে মিওসিস 2 যেটা, মিওসিস 2 যেটা, এই মিওসিস 2 হচ্ছে কি মাইটোসিস বিভাজনের অনুরূপ ধাপ। কেন? এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আর মাইটোসিস বিভাজনকে কি বলা হয়? সমীকরণিক বিভাজন বলা হয়। বেশ, নিজের মতো করে একটু গুছিয়ে লেখা। আচ্ছা, তো আমরা পড়তে পড়তে আমরা একটু বিরতি নেই। সেটা হলো যে HSC 27 তোমাদের জন্য আমাদের বায়োলজি বেসিক টু প্রো ফার্স্ট পেপার যে কোর্স আসছে, এটা শুধু ফার্স্ট পার্টের জন্য আলাদা কোর্স, সেকেন্ড পার্টের জন্য আলাদা কোর্স। আমাদের ফার্স্ট পার্টের কোর্সও আছে, সেকেন্ড পার্টের কোর্সও আছে, ঠিক আছে? তো এই কোর্সের জন্য আমরা হচ্ছে সরাসরি লাইভ ক্লাস নিচ্ছি, বেশিরভাগই লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস কম। এর মাঝে মাঝে অনেক সমস্যা থাকলে রেকর্ডেড ক্লাস দেই। তারপরে হচ্ছে তোমরা মানে একেবারে বেসিক সিকিউ এমসিকিউ সব ইন ডিটেলস পাবা, লেকচার স্লাইড পাবা, সাজেশন পাবা। আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ে দিয়ে আমরা আমাদের কোর্সটা সাজাইছি। সো আমাদের কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারো, সরাসরি advancemethod.com লিখে ওখানে গিয়ে তুমি কোর্সটা পারচেস করে নিতে পারো, ঠিক আছে? তো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট বোথ আছে, কোনো সমস্যা নেই। আমার ক্লাস যদি ভালো লাগে, আমাদের যে RMH একটা ইউটিউব চ্যানেল আছে, RMH রেদওয়ান্স মেথড, HSC এভাবে লিখলেও হবে, RMH লিখলেও একটা ইউটিউব চ্যানেল চলে আসবে। ইউটিউব চ্যানেলের মধ্যে গেলে দেখবা বায়োলজির আমার একটা প্লে লিস্ট আছে, ওইখান থেকে তুমি ফ্রি ক্লাস করতে পারো। ফ্রি অনেক প্রথম অধ্যায় সম্পূর্ণ হচ্ছে লেকচার একবার ফ্রি করে দেওয়া হয়েছে। ওই ফ্রি ক্লাসগুলো করে যদি ভালো লাগে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো।
ঠিক আছে। আর হচ্ছে তোমরা জানো যে আমার লেখা একটা বই আছে, সেটা হচ্ছে সহজ বায়োলজি প্রথম পত্র। এই বইটা হচ্ছে রকমারি.com পাওয়া যাচ্ছে, wafiLife.com পাওয়া যাচ্ছে। তো বইটা তোমরা সংগ্রহ করতে পারো, অসাধারণ একটা বই। আমি যদি বইটা একটু দেখাই, সেটা হচ্ছে এই যে সহজ বায়োলজি বই। প্রত্যেকটা টপিক একবার সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো যারা হচ্ছে খুবই সহজে অল্প পরিশ্রমে A+ পেতে চাও, এমন একটা বই খুঁজতেছো যেখান থেকে সবগুলা কোশ্চেন হলো বোর্ড পরীক্ষায় কমন পড়বে, এই টাইপের একটা বই হলো এই সহজ বায়োলজি। তো বইটা সংগ্রহ করতে পারো, রকমারি.com পাওয়া যাচ্ছে, wafiLife.com পাওয়া যাচ্ছে। আর হচ্ছে যে কোনো ঝামেলা যদি হয় কোর্সের ব্যাপারে আর বইয়ের ব্যাপারে যে কোনো তথ্য জানার জন্য আমার যে নাম্বারটা দেওয়া আছে 01935498807, এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবা, আর সরাসরি আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবা। এক ধরনের কোষ বিভাজনের ফলে প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এই যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এরকম কথা যদি উল্লেখ থাকে, ক্রোমোজোম সংখ্যা যদি ধ্রুবক থাকে, জীবের মধ্যে বৈচিত্র্যতার সৃষ্টি হয়, নতুন প্রকরণের সৃষ্টি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, এই টাইপের যে কোনো কথা যদি উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে কি বিভাজন, সেটা হচ্ছে মিওসিস বিভাজন। তাহলে এটা হচ্ছে মিওসিস বিভাজনের কথা বলা হয়েছে। আচ্ছা, প্রথমটা হলো মিওসিস বিভাজন। আবার আরেক ধরনের কোষ বিভাজন আছে যদি অনিয়ন্ত্রিত হয়। এই যে কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে জীবের মৃত্যুও হতে পারে। কোষ বিভাজনে তাহলে কোন বিভাজনটা অনিয়ন্ত্রিত হয়? মাইটোসিস বিভাজন। তাহলে হলে এই বিভাজনটা হচ্ছে কি বিভাজন? মাইটোসিস বিভাজন। মাইটোসিস। তাইলে যদি অনিয়ন্ত্রিত বিভাজন কার মধ্যে হবে? মাইটোসিসের মধ্যে হয়। অতিরিক্ত মাইটোসিস হইতেই থাকে, এমন না একটা থেকে 5টা হয়, একটা থেকে 3টা হয়, ওরকম না, একটা থেকে 2টাই হবে, তবে বারবার হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। এটা হচ্ছে অনিয়ন্ত্রিত বিভাজন। তাহলে কি বুঝলাম? যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, বৈচিত্র্যতার সৃষ্টি হয়, নতুন প্রকরণ সৃষ্টি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, এই টাইপের উল্লেখ থাকলে মিওসিস বিভাজন। আর অনিয়ন্ত্রিত বিভাজন সৃষ্টি হয় যার মধ্যে, সেটা হলো মাইটোসিস। ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তারপরে সমগুণ সম্পন্ন কোষের সৃষ্টি হয়, দেহকোষের মধ্যে ঘটে, এই টাইপের উল্লেখ থাকলে মাইটোসিস বিভাজন। আচ্ছা, উদ্দীপকের দ্বিতীয় অংশে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়া, দ্বিতীয় অংশে, তার মানে হলো মাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়ার কিভাবে জীবের মৃত্যু ঘটায় ব্যাখ্যা করে। এই যে কিভাবে জীবের মৃত্যু ঘটায়, একটু আগেই যে কোশ্চেনটার আলোচনা করলাম, এই যে অনিয়ন্ত্রিত বিভাজনের যে ব্যাপকভাবে যে আমরা আলোচনা করছি, জাস্ট এই সেম আলোচনাটা হবে, একটু পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবা। এই যে 3টা পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করবা। এবং হচ্ছে এই যে মৃত্যুটা কিভাবে ঘটায়, ওই যে টিউমার হয়, টিউমার থেকে ক্যান্সার হয়, ক্যান্সারের এরপরে মৃত্যু, জাস্ট এখানে এই রিজনগুলো দিবা। আর কি কারণে টিউমারের ফলে কি কারণে ক্যান্সারের সৃষ্টি হয় সেটাও তো আমরা বলছি। আচ্ছা, তাহলে সেম কোশ্চেনটাই হলো এটা। ঘ নাম্বারটা দেখি, উদ্দীপকের প্রথম অংশে উল্লেখিত কোষ বিভাজন। প্রথম অংশে উল্লেখিত হলো মিওসিস বিভাজন। প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, বিশ্লেষণ করো। এই যে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, আমরা যে প্রথম কোশ্চেনটা আলোচনা করছিলাম মনে আছে? এই যে প্রথম দিকে যে কোশ্চেনটা আলোচনা করলাম, এই যে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতেছে। এই যে বাবার মধ্যে 2n, এই যে শিশু যে হয়েছে, সন্তান হয়েছে, তার ভিতরে 2n। এটা কিভাবে হলো? এই যে বাবার মধ্যে মিওসিস বিভাজন ঘটছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে, মায়ের মধ্যে মিওসিস বিভাজন ঘটছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে, গ্যামেট তৈরি হয়েছে, গ্যামেট মিলে জাইগোট হয়েছে, জাইগোট থেকে আবার শিশু হয়েছে, এই যে 2n হয়েছে, তার ক্রোমোজোম সংখ্যা কি হয়েছে? ধ্রুবক রাখতেছে। সেম কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, সেম কোশ্চেন, সেম উত্তর। আচ্ছা, এরপরে হচ্ছে কি, আচ্ছা এটা গেল, ওকে, এটাও গেল। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি। জাইগোট জীব, 2n জনন কোষ। দেখো জাইগোট, এই যে একটু আগে দেখলাম, চিত্রটা আবার এখানে দেখানো দরকার ছিল। এই যে 2n বিশিষ্ট যে জাইগোট হয়েছে, জাইগোট, এই জাইগোটের মধ্যে আমরা একটু আগে এখানে লিখছি, এখানে কি বিভাজন হয়? মাইটোসিস বিভাজন হয়। কি বিভাজন? মাইটোসিস বিভাজন হয়। মাইটোসিস বিভাজন হলে এই যে নতুন নতুন শিশুর সৃষ্টি হয়, নতুন জীবের সৃষ্টি হয়, রাইট? সেই জীবটাও কি 2n বিশিষ্ট, একেবারে উদ্দীপকের সাথে মিলে গেছে। তাহলে এটা হলো মাইটোসিস বিভাজন। এম বিভাজন হচ্ছে মাইটোসিস বিভাজন, মাইটোসিস বিভাজন। আবার জীবের মধ্যে যখন আবার এই জীবের মধ্যে কি হবে? আবার মিওসিস বিভাজন হলে জনন কোষ তৈরি হবে। এই যে জনন কোষ তৈরি হয় কি বিভাজনের মাধ্যমে? মিওসিস বিভাজনের মাধ্যমে। তার মানে এন হচ্ছে কি বিভাজন? মিওসিস বিভাজন। এখন বলছে যে উদ্দীপকে এম বিভাজনের পর্যায়গুলির চিহ্নিত চিত্র অঙ্কন করো। এম বিভাজন, এম বিভাজন হচ্ছে কি? মাইটোসিস বিভাজন। মাইটোসিস বিভাজনের পর্যায়গুলো চিহ্নিত চিত্র, এই দেখো লম্বা প্রশ্ন দিছে, শুধু চিত্র আঁকতে হবে। এম বিভাজন, মাইটোসিস বিভাজনের 5টা ধাপ: প্রোফেজ,
প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ধাপের চিত্র আঁকতে হবে। শুধু চিত্র আঁকলে হবে না, সুন্দর করে চিত্রটা ইন্ডিকেটও করতে হবে। চিত্র আঁকতে হবে এবং ইন্ডিকেট করতে হবে, সহজ জিনিস। ওকে, ঘ নাম্বারটা দেখো, উদ্দীপকে এম ও এন বিভাজনের পার্থক্য লেখো। মাইটোসিস ও মিওসিস বিভাজনের পার্থক্য একটু আগে আলোচনা করা হয়েছে, সিম্পলভাবে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, এখানে তো বোঝাই যাচ্ছে যে এখানে ক্রসিং ওভারকে ইন্ডিকেট করা বোঝানো হচ্ছে যে ক্রসিং ওভার দুইটা সিস্টার ক্রোমাটিড, এটার সাথে এটা হলো সিস্টার ক্রোমাটিড, ইন্ডিকেটটা হয় নাই। এটার সাথে এটা হলো সিস্টার ক্রোমাটিড, আবার এটার সাথে এটা হলো নন সিস্টার ক্রোমাটিড। আর যে জায়গাতে যুক্ত হবে দুইটা নন সিস্টার ক্রোমাটিড সেটাকে কায়াজমা বলা হয়। আচ্ছা, উদ্দীপকটা আমরা বুঝছি যে এটা ক্রসিং ওভারকে মিন করতেছে। উদ্দীপকের প্রক্রিয়াটি কোষ বিভাজনের কোন দশায় সংঘটিত হয়? এখানে একটু ঘটনা ঘটবে, এই যেখানে একটু অনুরূপ অংশের স্থান বিনিময় হবে, অনুরূপ অংশের স্থান বিনিময় হবে, ওটাও একটু দেখাইতে হবে। এটা এই পাশে না, সরি, যাই হোক একটু অন্যরকম চিত্র থাকবে, সরাসরি ক্লিয়ার কাট চিত্র না থাকলে, যেমন ধরে এই যেখানে দেখাই দিলাম যে যে অনুরূপ অংশের স্থান বিনিময় হয়েছে, এখানে এরকম একটু দেখানো থাকবে আর কি। তো উদ্দীপকের প্রক্রিয়াটি কোষ বিভাজনের কোন দশায় সংঘটিত হয়? তাহলে ক্রসিং ওভার কোষ বিভাজনের কোন দশায় সংঘটিত হয়? মিওসিস বিভাজনের মিওসিস 1, এই যে মিওসিস 1-এর ভিতরে প্রোফেজ 1, প্রোফেজ 1-এর মধ্যে প্যাকাইটিন ধাপ। তাহলে কোন দশায় সংঘটিত হয়? এটা হলো কি মিওসিস 1, মিওসিস 1-এর মধ্যে প্রোফেজ 1, প্রোফেজ 1-এর মধ্যে প্যাকাইটিন ধাপ, প্যাকাইটিন ধাপ, এই প্যাকাইটিন উপধাপের মধ্যে এই ক্রসিং ওভার সম্পন্ন হয়। সেই দশার বর্ণনা দাও। প্যাকাইটিন দশার চিত্র আর্ট করে সেটার বর্ণনা দিব। আচ্ছা, এরপরে হলো কি উদ্দীপকের প্রক্রিয়াটি তাৎপর্য বিশ্লেষণ করো। ক্রসিং ওভারের তাৎপর্য একেবারে বর্ণনাও প্রশ্ন, আমরা বেসিকের মধ্যে বলে দিছিলাম যে ক্রসিং ওভারের তাৎপর্যটা কি। জীবনের মধ্যে বৈচিত্র্যতা আনে, নতুন প্রকরণ সৃষ্টি করে, বিবর্তনের ভূমিকা রাখে, হ্যাঁ, এরকম আরও বিভিন্ন ধরনের এটার তাৎপর্য আছে। তারপরে হচ্ছে ওই যে যৌনুক্রমে ভূমিকা রাখে, হ্যাঁ, তারপরে ওই জিনের যে ম্যাপ আছে, জেনেটিক ম্যাপ, সেটাতে ভূমিকা রাখে। এরকম ক্রসিং ওভারে কিন্তু একটা বিশেষ তাৎপর্য আছে। ওকে, এই হচ্ছে মোটামুটি আমরা পড়ে ফেলছি মোটামুটি দ্বিতীয় অধ্যায় থেকে। 2025 সালে আসে এবং 2023 সালে আসা, 24 সালে কিন্তু বায়োলজি পরীক্ষা হয় নাই, এই জন্য ভাইব না যে 24 সালে কোশ্চেন কেন নাই। জাস্ট রিসেন্ট কোশ্চেনগুলো সলভ করালাম। দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো কোশ্চেন সলভ করাইছি এর ভিতর থেকেই তুমি পাবা, এর বাইরে কোনো কোশ্চেন হওয়ার সুযোগ নাই। আর বেসিক ক্লাসের মধ্যে আমরা যে ক নাম্বার এবং খ নাম্বারগুলো পড়ছি, এগুলা থেকে 100% কোশ্চেন কমন পাবা। নো টেনশন। বায়োলজির যা পড়াইছে এর বাইরে কোনো কোশ্চেন আসার সুযোগ নাই। সর্বশেষ এই যে বিজ্ঞাপন, সেটা হলো বায়োলজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বোথ কোর্স হচ্ছে আমাদের RMH থেকে আসছে, ঠিক আছে। ক্লাস ভালো লাগে না খারাপ লাগলে আমাদের কোর্সে যুক্ত হবা না, যদি ভালো লাগে তাহলে কোর্সে যুক্ত হবা। ফ্রি ক্লাস আছে। RMH-এর যে ইউটিউব চ্যানেল আছে, আমার যে ব্যক্তিগত নুরাইন খান, আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমাদের কোর্সের অনেকগুলো ক্লাস ফ্রি দেওয়া আছে। ক্লাসগুলো দেখবা, দেখে পছন্দ হলে কোর্সে ভর্তি হবা। আর যদি পছন্দ না হয় তাহলে ভর্তি হবো না। আমি সারাদিন তোমার পাও ধরে রিকোয়েস্ট করলে তুমি ভর্তি হবা না। রেদওয়ান্স মেথডে গিয়ে কোর্স পারচেস করে নিবা। কোনো সমস্যা হলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করবা। আর এই যে আমার সহজ বায়োলজি বই, বায়োলজিতে এক্স্যাক্টলি তুমি যদি দুর্বল হয়ে থাকো, তোমার যদি মনে হয় যে বায়োলজি A+ পাবা কিনা, বা একটু পড়াশোনা ওইভাবে হয় না, এই টাইপের সন্দেহ হলে জাস্ট বইটা সংগ্রহ করবা। রকমারিতে পাওয়া যাচ্ছে, ওয়াফিতে পাওয়া যাচ্ছে, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে আমার মাধ্যমেও নিতে পারো, ঠিক আছে। একেবারে অল্প সময়ের মধ্যে A+ পাওয়ার জন্য একেবারে পারফেক্ট একটা বই, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, আসসালামু আলাইকুম।